হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম নাজমুল সাদ, আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মুস্তাকিম বিল্লাহ শামীম। এই তো আজকে আছি আলহামদুলিল্লাহ ভালোই, 2 দিন একটু ফটোশপে। আচ্ছা, হেয়ার মাস্কিং। আর অবশ্য এগুলো এগুলোই তো আমার শুনতে ভালো লাগে যে আপনারা কাজ করছেন এটা ব্যাপারে। রিটাসের ব্যাপারটা আজকে ক্লিয়ার করবো, আজকে নতুন কিছু দেখানো আমি আশা করি রিটাসে। আজকে আপনাদের সাথে আমি ফেজ শো করে করবো, ভিডিওতে করবো। আচ্ছা, দেখি শেয়ার করেন, ক্লাস শুরু করে দেখুন। আচ্ছা, আচ্ছা দেখি। আজকে আপনাদের সাথে ভিডিও এতে ক্লাস নেব।
শেয়ার করেন মুস্তাকিম বিল্লাহ শামীম। আর ছবি এটা রিটাচ করা যাবে তো, খুব ভালোভাবে করা যাবে এটা retouch। এখন ইস্যু কি যায় বলেন, এটা করতে গিয়ে কি সমস্যা ফিল করছেন? তাই খুবই কমপ্লেক্স একটা ছবি, ঠিক আছে। আম, এটা হচ্ছে রিটাচিং, যে বিভিন্ন ধরন আছে না, বিউটি রিটাচিং আর ন্যাচারাল রিটাচিং। এটা ন্যাচারাল রিটাচিং এর ভিতরে নিতে হবে, এটা এক্সট্রা খুব বেশি করে ফেললে খুব একটা ভালো দেখাবে না। আগে ক্লোন টুল ইউজ করতে হবে, ক্লোন টুলের ইয়া কমাই যেতে হবে, 80% নিতে হবে। নেওয়ার পরে আপনার হচ্ছে আহ, আমরা যে স্মার্ট অবজেক্টে কাজ করেছি, ফেদার দিয়েছি, এই জিনিসগুলো করতে হবে। এটা যতদূর আমি এতদূর দিয়ে সম্ভব। আর এখন যেগুলো দেখাবো এগুলো খুব অ্যাডভান্স কিছু, যেগুলো আপনাদের খুব একটা প্রয়োজন হবে না এখন। যেমন চোখের ভেতরে আপনার চোখ, আই রিটাচিং যে ব্যাপারটা, চোখের মনি যাতে সুন্দর হয়। অনেক সময় ছবি তুললে চোখের ভেতরে মানুষ দেখা যায়, ওইটাকে বলে আই রিটাচিং। তো হ্যাঁ, ওইটা হয় ইয়া গোল্ড ব্লু টাইপের একটা ইয়া দেয়, মেকআপ টাইপের একটা। ঠিক আছে, ওইটা দেখবো আমরা। একটু জয়েন করুক সবাই, একটু নক দেন। 9টার সময় দিলাম, কারেন্ট ছিল না আমার এখানে। একটু নক দেন, সবাইকে জয়েন করুক। হ্যাং করবে কেন? হ্যাং তো করার কথা না, নাজমুল সাদ। আচ্ছা, ফটোশপ যদি হ্যাং করে, এক প্রিজারভেটেড 2.0 ছাড়া আমরা সব কিন্তু আগের ভার্সনে করতে পারবো। ইভেন 2015 সিসিও ইউজ করতে পারেন। একটা সহজ কাজের জন্য তো বড় আপডেট সফটওয়্যারের প্রয়োজন নাই। আচ্ছা, আপডেট সফটওয়্যার কেন, এটা একটু বলি, ডিটেলসে বলি। আপডেট উইন্ডোজের একটা ব্যাপার দেখলেন না, যে উইন্ডোজ 10 ওরা বলল যে এর আগে বলল যে তারা নাকি আর নতুন কোনো ভার্সন আনবে না। অথচ আজকে দেখেন যে আবার উইন্ডোজ 11 নিয়ে চলে আসছে। এটা policy। তো তারা আপডেট দেয়, আপডেটে বেশি কিছুই নাই, জাস্ট কিছু ফিচার যোগ হয়। একটা সফটওয়্যার 30 বছর 32 বছর ধরে এটা আপডেট চলছে চলছে, কি আর আপডেট করবে এত। এখন 2021 সালে কি যোগ করেছে আপনাদেরকে বলি।
2021 সালে যোগ করেছে যে স্কাই যে অটো ডিটেক্ট যে ব্যাপারটা, আকাশের রং পরিবর্তন করতে গেলে আমার অনেক সময় হচ্ছে অটো ডিটেক্ট করে নেয় যে আকাশের কালারটা কেমন হবে। এটা তো আমরা নিজেরাও করতে পারি, ওদের দেওয়ার কি প্রয়োজন? আমরা ইচ্ছে করলে আর একটা ইমেজ থেকে আকাশ নিয়ে সেটা লাগাই দিতে পারি। তে একটা জিনিস চেঞ্জ করেছে, এখন প্রতি বছর তাকে তো একটা ভার্সন বের করতে হবে। তো প্রিজার্ভ ডিটেলস যেটা 2.0 যেটা ছিল, এটা আগে ছিল একটা প্লাগ ইনের আন্ডারে ছিল। সেই প্লাগ ইনটা এখন বিল্ড ইন এটার সাথে দেওয়া আছে। তো এই ব্যাপারগুলো খুব ভাইটাল কিন্তু না। আপনারা, আমি জানি না যে আপডেট সফটওয়্যার মানে যে অনেক কিছু আছে, ব্যাপারটা মোটেই কিন্তু এরকম না। আমি সফটওয়্যার নিয়ে বেশ কিছু সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটি করে দেখেছি যে ওই আগের সফটওয়্যারও যা, পরের সফটওয়্যারগুলো প্রায় তাই। তো একটাতে যদি কাজ না হয় আর একটাতে দেখতে হবে। মোটামুটি সবাই তো জয়েন হয়েছেন, এখন তো কমে গেছেন অনেকে, আগে তো বেশি ছিলেন। আজকে আমি ফেস দেখাচ্ছি আপনাদের ভিডিওতে, এখন একটা ইন্টারেক্টের ব্যাপার আছে। তো আমরা দেখবো, আই রিটাচিং দেখবো। চোখের মনে আমাদের রিটাচ করার প্রয়োজন হয়, রিটাচিং দেখবো। আরো কোনো বিষয় থাকলে, ইস্যু থাকলে আমরা একটা আলোচনা করে নিই। আচ্ছা, আমি ফটোশপের 2018 ভার্সন কেন ইউজ করি বলি। 2018 ভার্সন আমি এই জন্য ইউজ করি, এই ফটোশপটার একটা বিশেষত্ব আছে, ওই যে প্রিজার্ভ ডিটেলস 2.0, ওইটার জন্য আমি বেশি ব্যবহার করি। আমার কাছে অনেক ডকুমেন্ট আছে যেগুলো একটা প্রয়োজন হয়। এছাড়া অন্য কোনো কিন্তু কারণ নাই, 2015 সিসি দিয়েও কাজ অনায়াসে করা যাবে। আর ইলাস্ট্রেটর সফটওয়্যারটা নিয়ে কথা বলি। ইলাস্ট্রেটরে কি খবর বলেন? আপডেট কি কেউ করেছেন? ডাউনলোড করেছেন কেউ? হ্যাঁ, তো অ্যাক্টিভ অ্যাক্টিভ কি করা গেছে? আমরা একটু ওইটা নিয়ে কথা বলি, ওটারও দরকার আছে। ও আচ্ছা, বিদ্যুৎ চলে গেল। আচ্ছা, আমরা আই রিটাচিং এর একটা সিম্পল একটা দেখবো। আমি দেখাই, তারপরে ইলাস্ট্রেটরের কয়েকটা ফিচার নিয়ে আলোচনা করব। এখন একটা কম্বিনেশন করব, আপনার ফটোশপের ছোট ছোট ট্রিক্স গুলো এখন শেয়ার করব। ফটোশপ আমাদের মোটামুটি শেখা কিন্তু হয়ে গেছে, আমরা কাজের উপযোগী এখন এগুলো নেই। আমি একটু যদি রিমাইন্ডার আপনাদেরকে করে দিই, তাহলে দেখেন, সবচাইতে বড় সেক্টর ফটো এডিটিং এর সবচাইতে বড় সেক্টর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, সেটা অ্যামাজন প্রোডাক্টের জন্য। আর এরপরে আছে ইমেজের যে ইস্যুগুলো, সামনে রিটাচিংটাতে ওভারঅল ব্যাপার আছে।
রিটাচিংটা আমি প্রথমে আপনাদের দেখাতে পারতাম 2 ক্লাস 3 ক্লাস পরে, কিন্তু ওই সময় তো রিটাচিং বুঝতেন না। আগে টুলসের ব্যবহারগুলো জানতে হবে, তারপরে রিটাচিং আসতে হয়। এখন লেয়ার বোঝেন, পাথ বোঝেন, মাল্টিপাথ বোঝেন, অপাসিটি বোঝেন, ফিল্টার বোঝেন, সিলেকশন বোঝেন, তাহলে না এখন না হচ্ছে আপনাদেরকে সবকিছু সহজে দেখানো যাবে। তো এখন একটা কাজ করব, ক্লাসটাকে 3টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ফটোশপের একটা ছোট্ট একটা পার্ট রাখবো, প্রতিদিন নতুন নতুন একটা ট্রিক্স আপনাদের দেখাবো কাজের। তারপরে চলে যাব ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরের মাঝখানে দেখা যাচ্ছে যে ফাইবারে চলে আসবো, মার্কেট প্লেসে আসবো, কিছু রিসোর্স আছে এগুলো শেয়ার করব। এখন আজকে একটা জিনিস আমি দেখছিলাম, আমার ওই যে যে স্যাম্পল গিগ যেটা আছে আর কি, প্রোফাইল, ওই প্রোফাইলটাতে আমি কয়েকটা গিগ ওপেন করব শুধু দেখার জন্য, কিছু এক্সপেরিমেন্ট করা যাবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভালের ফটো নিয়ে আপনাদের সেই বিশাল চিন্তা আমি দেখলাম, একটা পাহাড় সমান চিন্তা। ওই চিন্তাটা একটু কমাই দিই, আশা করি ডিসপ্লে দেখতে পাচ্ছেন। যদিও এটা আমি এভাবে দেখানো পছন্দ করি না, এখন দেখা কি করব। এই ফটোগুলো কিন্তু আমি কাজ করিনি, ফটোগুলো এক জায়গা থেকে ডাউনলোড করেছি। দেখেন কত সুন্দর ফটো, দেখতে পাচ্ছেন? মানে এখন এটা হলো একবারে জরুরি ইমার্জেন্সি কন্ডিশনে দেখাচ্ছি, যে আপনারা যেহেতু ফটো নিয়ে ভয় পাচ্ছেন হয়তোবা, যে ফটো আমারটা গিয়ে ভালো হবে কিনা বা বায়ার আমার ফটো পছন্দ করবে কিনা, তো সেই ব্যাপারটার জন্য দেখানো। এই ফটোটা অ্যামাজন থেকে ডাউনলোড দেয়া। তো নর্মালি অ্যামাজনে ফটো ডাউনলোড দিতে গেলে ওয়েব পিতে আসে। দেখেন ফটোটা কত সুন্দরভাবে তারা কাজ করেছে, একটা শ্যাডো আছে, খুব সুন্দর একটা শ্যাডো আছে। তো এই ফটোগুলো আমরা ইউজ করতে পারি 2টা জায়গাতে। এগুলো কিন্তু আমরা অন্যের জিনিস নিয়ে কাজ করছি, ব্যাপারটা মনে রাখেন। আর নিজের জিনিস হলো সবচেয়ে ভালো প্রথমে, এখন না থাকলে এখন কি করবেন, ভয়ভীতি দূর করার জন্য দেখানো। এই বোতলটা দেখেন আপনারা, এটা অনায়াসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখন কেউ আমাকে এভাবে একটু করে দেখালেন না যে ভাই আমি 5টা ইমেজ রিমুভ করেছি, একটু দেখেন আপনি, এরকম কেউ আসলে দেখাননি। এখন এই জাতীয় ইমেজগুলো অ্যামাজন থেকে ডাউনলোড দিয়ে আমরা একটা গিগ সুন্দর করে দেখাতে হবে। তো দিবেন, দেখবো কিভাবে ইয়া করলেন, তাহলে না আহ, ভালো কাজের গতি বাড়বে। এখন কিভাবে তৈরি করবেন, সিম্পল এইভাবে একটা ইমেজ রেডি করেন, অন্তত একটা তো রেডি করেন, করে গিগ দিয়ে ফেলেন। এইভাবে আপনার এখন পারবেন তৈরি করতে। এই ফ্রেমটা ইউজ করেন না, এইরকম ফ্রেম যদি নিজে মাথায় না আসে ব্যবহার করেন। আর এডিটিং এর ব্যাপারটা যেটা বলেছিলাম, এডিটিং গিগ এডিট করলে আমি দেখছি যে, এখন পর্যন্ত দেখছি যে কই তেমন কোনো প্রবলেম হয় না, হয়তো 2-1 দিনের জন্য একটু ডাউনে যায়, পরে আবার ঠিকই চলে আসে। আহ, তো এখন আমি জিনিস করে দেখাবো। সাপোজ এটাই ধরেন, আপনি আইডিয়া পাচ্ছেনই না, ইমার্জেন্সি লেভেলে দেখাচ্ছে এখন। তো এটাই যেটা করবেন, এটা ওপেন করে নেবেন ফটোশপে। আচ্ছা, আচ্ছা এরকম থাকলে আমরা একটু লার্জ আইকন করে নেব, ফটোগুলো দেখতে সুবিধা হবে। তো অ্যামাজন প্রোডাক্টের যারা ব্যাকগ্রাউন্ড রিমুভালে কাজ করতে চান, তারা যেটা করবেন, এই কয়টা ইমেজ আমি ডাউনলোড করেছি, এই কয়টা ইমেজ আমি এভাবে নিয়ে নিলাম।
ওই অ্যাপসের জন্য করবে পারেন জানতে বলতেই পাই না একটা বড় পাই না যেখানে যাই সবগুলো আমি আজকে প্রায় 45 মিনিট ধরে শুধু ইমেজই খুঁজেছি। কয়টা ইমেজ দেখায় আপনাদের? এই মাত্র কয়েকটা, এই যে এখান থেকে দেখছেন না, এটা এগুলো আমি দেখছিলাম। এই কয়েকটা ইমেজ আমি খুঁজেছি। ইমেজ খোঁজাটা আসলে খুব ঝামেলা। তো দেখায় আপনাদের এই ছবিটা আপনারা কি করবেন, আমরা নিজেরা কিছু ছবি আগে করে নেব। আচ্ছা, যখন ফটোশপের একটা জিনিস দেখাই, যখন অনেকগুলো ইমেজ নিয়ে নিই তখন প্রথমে যে জিনিসগুলো থাকে এগুলো তো ট্যাব, কিন্তু ব্রাউজার ট্যাব থাকে। আর ধরে নেন এটা ট্যাব, ফটোশপে কি নাম এটা আর নাই বলি, তো এটা ট্যাব, একটা ক্যানভাস বলে বা ট্যাব বলে। তো আমরা এই অ্যারো চিহ্ন দেখছি, এই অ্যারো থেকে আমাদের যে ট্যাব, আসলে আমরা যে ট্যাবে কাজ করব ওই ট্যাবটা নিতে পারি। তো আমি একটা বিগের সাইজে তৈরি করে নিচ্ছি। আচ্ছা, নাম যদি পারেন যে এখানে দিয়ে দিবেন। আমি একটা গিভ ওপেন করব, ওই জন্যই তৈরি করছি, আপনাদের দেখায়, লাইভে দেখায় একটু। এটাই দিয়ে দেবো আমাদের ইয়াতে, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই জাতীয় চিহ্ন দেবেন। রিমুভাল সার্ভিস, ওকে, দিয়ে দিলাম টাইটেল। আচ্ছা, 300 থাক। এখন যেটা করব, আমরা একটা ফ্রেম তৈরি করে নিই। ফ্রেমটা কেমন হবে, ওই যে আগের মতো যদি দেখায় ওনার টাইপের একটু ফ্রেম যদি দেখি কেমন ছিল। এই ফ্রেমটা আমার পছন্দ হলো, সাপোজ আমি এরকম একটা ফ্রেম তৈরি করব। তো ফ্রেম আছে এরকম এরকম, ওকে। আচ্ছা, এরকম ভাবে নেওয়ার পরে আচ্ছা, দুইটা একসাথে হয়ে গেছে। কি ব্যাপার? আচ্ছা, একটা লেয়ার নিতে হবে। তো ওই জাতীয় একটা আমাদের দিতে হলে আমরা ইলেকট্রিক্যাল টুল নিয়ে ফিল আপ করে নিলাম।
ওকে, এইভাবে নিলাম। এখন ওই বর্ডারগুলো একটা একটা করে করে আমরা নিয়ে নেব। এটা জাস্ট কপি করে নিলাম, একটা নিয়ে নিলাম। ওয়েট, এই একটু সাইলেন্ট, এই গান বন্ধ করো। এই আরিফ, এই ক্লাস শেষ। আচ্ছা, এটা এত ঝামেলা আসলে করা ঠিক হচ্ছে না। এটা কেটে দিই। ওকে, এখন যদি এইগুলো সমান না থাকে, দেখেন আমরা যেটা করবো, একটা একটা করে সিলেক্ট করে একটু সমান করে নিই। করছে কি ঘটনা কি? আচ্ছা, আর একটা মাঝখান দিয়ে দিয়ে নিই। করবো এই ইয়াতে আমরা ইমেজ দিয়ে দেব ভিতরে, একটু মোটা করে নিই। আচ্ছা, এই অংশটা শ্যাডো যেভাবে নিয়ে আসছে, এটারই আমরা শ্যাডো নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন যেহেতু ইমেজ আমি ওই অ্যামাজন থেকে নিলাম কিছু, তো অ্যামাজনের ইমেজগুলো আমি নিয়ে আসবো। সিম্পলি যেটা করবো, এটাকে নর্মাল লেয়ার বা ওই যে লকটা তুলে দেবেন, এটা লকটা তুলে দিলে আমরা মুভ করতে পারবো এটাকে। তো মুভ করে এখানে নেব। তার আগে একটা কাজ করতে পারি, এগুলোকে মার্জ করে নিই। এখন আমি এই ইমেজ
ইমেজটা এখানে দিয়ে দিলাম, দেখেন সুন্দর সেট হয়ে গেল। আচ্ছা, সমস্যাটা কি? ফটোশপ এরকম হচ্ছে কেন? এটা নিলাম না, একই রকম হয়ে গেল। এটাও না, এই ইমেজটা নিতে পারি, অথবা আরো কিছু ইমেজ ছিল তো। আচ্ছা, এটাই নিই। এটা নেওয়ার জন্য আমি এত বড় নেব না, একটু ক্রপ করে নিই। শ্যাডো থাকবে তো। এই জায়গাতে আমি একটু বেশি ইমেজ দিতে যাচ্ছি, কোনা কোনা আকারে দেবো। আচ্ছা, ইমেজ গুলো কোথায় পেলাম, এই প্রশ্নটা আপনাদের মনে আসতে পারে, ওইটা আবার দেখাই। ওখান থেকে আরো কিছু ইমেজ আমার লাগবে এখন। চলে যাবেন amazon.com। আচ্ছা, অ্যামাজনে আসার পরে অনেক ইমেজ এখানে পাবেন। যেমন এই ইমেজটা আমি নিতে চাচ্ছি, এটা একটা কমার্শিয়াল ইমেজ। এই ইমেজটা নর্মালি যদি আপনি রাইট ক্লিক করে ডাউনলোড করেন, তাহলে WPS যেটা ওটা দেখাবে, এই যে ওয়েবপি যেটা ভার্সন বলে। তো আমরা এইভাবে ডাউনলোড করব না, এটা উপর ক্লিক করে দেখবো যে এটা এই উইন্ডো আসে কিনা। তো এই উইন্ডো আসলে এটা আমরা এখন জেপিজি আকারে ডাউনলোড করতে পারবো। দেখেন যে এখন জেপিজি হয়ে গেছে, ডাউনলোড করে নিলাম। এরকম বেশ কয়েকটা ইমেজ পাওয়া যায়, নিয়ে নেব। এটা নিতে পারি। মানে আপনাদের ইমেজের জন্য যদি কোনো সমস্যা থাকে, যে ইমেজের জন্য গিগ ওপেন করতে সমস্যা আছে, তাই এটা একবার অল্টারনেটিভ দেখাচ্ছি। আর যদি কোনো ওয়ে না থাকে, এই জাতীয় ইমেজ কিছু নিতে পারি। এখন বলবেন যে স্যার এভাবে যদি সবাই মিলে যাবে, তো মিলে যাবে, এটাই তো একটা রিস্ক। এভাবে নেওয়াটা রিস্ক। ওকে, আচ্ছা, একটা ইমেজের বিপরীতে দেখছেন কত কিছু আছে অ্যামাজনে। আর এই জাতীয় যে জিনিসগুলো দেখছেন আপনার, এই লেখাগুলো দেখছেন, এগুলো হচ্ছে ইনফোগ্রাফিক্স, খুবই সিম্পল ইনফোগ্রাফিক্স। আমরা ইনফোগ্রাফিক্স কি একটু যদি দেখি, দেখেন এই অংশটাকে, মূল ইমেজ কিন্তু এইটা। তো এই ইমেজটারই বিভিন্ন অংশের যে নাম, এর ম্যাটেরিয়াল কি, এর ব্যবহার কিভাবে করতে হয়, এই বিষয়গুলো ইনফোগ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরা হয়। দেখেন লিখছে যে ইজি স্টোরেজ, খুব ছোট জায়গায় আপনি নিতে পারবেন। এই লেখাগুলো কিন্তু বায়ার দিয়ে দিবে, শুধু আপনাকে এই অংশ বসাতে হবে। এই যে এরকম যে টু হিটেড, টু স্পিডস অ্যান্ড ফুল শর্ট, এই ব্যাপারগুলো সে দেখাচ্ছে সুন্দর করে। দেখেন, এই কাজটার ডিমান্ড খুব বেশি, যেটা এই যে এখন আপনাদের দেখ।
এই ইমেজটা খুব ভালো লাগছে। আচ্ছা, কিছু তো ইমেজ নিলাম, এগুলো এখন বসাই। এই ইমেজটা নিয়ে একটা কাজ করব, ওই যে ট্রান্সপারেন্ট টাইপের কাজটা এটা দিয়ে করবো। আচ্ছা, এটা থাক, এটা না নিয়ে সেটা। হ্যাঁ, তো এই অংশগুলোতে খুব বেশি ইমেজ দিলে ভালো লাগবে না, 2-3টা ইমেজই যথেষ্ট। দেখেন, প্রথমত অ্যামাজনে যে জিনিসগুলো সেল হয় এই জিনিসগুলোরই ফটো আমি এখানে দিচ্ছি। এখন এই ইমেজটা নিয়ে যেটা করব, এই খুবই সিম্পল কাজ। ইমেজটা জাস্ট কি করে দেখেন, ম্যাজিক উইজার্ড টুল দিয়ে এটাকে করে নিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই সব অংশগুলো। ওকে, এটা দেখার একটা শর্টকাট বুদ্ধি আছে, পিছনে একটা কালার নিতে হবে। আচ্ছা, এই কাজটা কেন হলো বলেন তো, কে কে বলতে পারবেন? আমি কিন্তু পুরোটা সরাতে চাইছিলাম, এই কাজটা কেন হলো? আমি এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চেয়েছিলাম, কিন্তু শুধু এই অংশটাকে ব্যাকগ্রাউন্ড কেন হলো বলতে পারবেন কেউ? পুরোটা সিলেক্ট হলো, ওই অংশটা সিলেক্ট অবস্থায় ছিল, এটাকে ডিসিলেক্ট করতে হবে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে কাজটা করতে হবে। এখন দেখেন পুরোটা হচ্ছে এরকম, যে জিনিসগুলো আমি সরাতে যাচ্ছি এবং খুব ইজিলি সরানো যাবে। লেয়ার কিন্তু আমাকে আবার উপরে টাইপে নিতে হবে। ওকে,
বাহ, ল্যাপটপে তো বেশ ভালো ব্যাটারি টানছে। তো এইভাবে একটু এগুলো করে নিয়ে যতটুকু পারা যায় আচ্ছা, আর না, এই সাদা অংশটা মেবি এটার অংশ নাকি? হ্যাঁ, এটা হাতল। তো ইমেজটা নিলাম, নেওয়ার পরে যেটা করব, কন্ট্রোল টি দিয়ে এই অংশটা এখন পিছনে এইভাবে নিয়ে নিলাম, এখন বলতে নিলাম। বিষয়টাকে বুঝতে পারলেন? সবাই বুঝতে পারলেন তো নাকি? এই যে নিচের অংশটা ট্রান্সপারেন্ট করে এই পর্যন্ত নিয়ে নিলাম। এখন এটা তো সেভ করলে এরকম হবে না, আমি যেটা করতে হবে, এটা স্ক্রিনশট নিতে হবে একটা, ওই টুলস দিয়ে আমি স্ক্রিনশট নিয়ে নেব। পিএনজি নিলাম যাতে রেজলিউশনটা ভালো হয়। ওকে, এখন কি করব, ওই ছবিটা এখানে বসাই দেব, মানে ছবিটা এখন আমার নিজের হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, সরি, এই কালারটা এরকম দেওয়া যাবে না, এই কালারটা দিতে হবে সাদা কালার, হোয়াইট হোয়াইট হোয়াইট। পর্যন্ত নেই। তো ছবিটা এখন এখানে বসাই দিয়ে দেখি কিরকম হয়। আচ্ছা, একটা কাজ হয়ে গেছে, এই ফ্রেমটা এটা নিচে দেওয়া উচিত ছিল। ওকে, সমস্যা নাই।
আচ্ছা, এইভাবে মোটামুটি একটা গিগ ইমেজ রেডি করা যায়। সেখানে আর একটা জিনিস মাথায় খেলছে, আর একটা কাজ করতে পারে, দেখি হয় কিনা। আমার মনে হচ্ছে এটা হবে। ওকে, এটা হয়ে গেছে। আচ্ছা, এটা আরো ভালো হলো। আমি পুরো ইয়াটাই নিতে চাচ্ছিলাম ছবিটা। এখন পিছনে যেটা আছে এটা একটা ইয়া দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড যেভাবে হোক দিয়ে এটা ফিল আপ করে দিব, আর সবগুলো মার্জ করে দিই। তো মোটামুটি গিগ ইমেজ রেডি। এভাবে গিগ ইমেজ রেডি করতে হবে। এখন এই অংশগুলো, এই লেয়ারটা যদি এর পিছনে দিই তাহলে পুরোটা হয়ে যাবে। তাহলে শুধু এই অংশটুকুতে একটা দেব। হ্যাঁ, ওকে। তো কি বুঝলেন বলেন? আর কোনো কোশ্চেন আছে কি এখানে বলেন? কতটুকু সময় লাগলো তৈরি করতে একটা গিগ ইমেজ? এত গিগ ইমেজ রেডি। এখন যদি গিগ ওপেন করতে চাই, এটা জাস্ট টাইটেলটা কি রাখবো, অ্যামাজন প্রোডাক্ট, এই টাইটেল এটাই যথেষ্ট। বেশি বড় টাইটেল দেওয়ার দরকার নেই, টাইটেল এটাই দিয়ে দিলাম। ওকে। এখন যদি আরো কিছু লিখতে চাই এই অংশে, যে সেইভাবে তো দেখা যাবে না, ফটো এটা দেওয়া যাবে না, এটা দিতে গেলে এটা হবে না, এটাই দিতে হবে। ওটার একটা সমস্যা হবে, যখন ওইটা আপনারা আপলোড দিব তখন এই অংশটা থাকবে না, এই অংশটা চলে যাবে, এটা আমরা জানি। যদিও এখন ইয়া করছে না, থাকবে না। কাজ করতে পারি, এটার একটা স্ক্রিনশট নিয়ে এটাকে সাইজ ঠিক করে দিলে হয়ে গেল। হ্যাঁ, এটা আপলোড দিলে এখন হয়ে যাবে, এটা নিয়ে নেবে। হয়ে যাবে 2 নম্বর যেটা, এটা অপটিমাইজ করে সুন্দর করে আমাদের হয়ে হলো গিগ ইমেজ রেডি। কিছু লিখতে চাইলে লিখে দিতে পারি। এই অংশে যদি আমি লিখতে চাইতাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, লিখে দিতে পারতাম। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যদি উপর দিয়ে লিখে দিই। তো এই হলো ব্যাপার স্যাপার। এখন বলেন, কোনো কোশ্চেন আছে কি? আর ফটো নিয়ে খুব বেশি আর চিন্তা থাকলো গিগের জন্য?
ইমেজ লাস্ট পর্যন্ত আমি আগেও দেখাতে পারতাম এই টেকনিকটা। লাস্ট পর্যন্ত যদি ইমেজ নাই পান তো কি করবেন, এই ইমেজটা ব্যবহার করবেন। ইমেজটা ব্যবহার করে হলো গিগ ওপেন করেন, পরে চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। আর ইমেজ অপটিমাইজেশন আশা করি এখন পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। যে এই সমস্যাটা ছিল এটা কোনো আর থাকলো না, অবজেকশন থাকলো না আর কি। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমার ফাইবারে যে অ্যাকাউন্ট হ্যাঁ, স্ক্যান কপি লাগবে, এবং এটা প্রথম অর্ডার পাওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে লাগে। আপনি যদি অর্ডার কমপ্লিট না করেন তাহলে এটা ফাইবার তেমন একটা গুরুত্ব দেয় না। যখন কেউ অর্ডার পায়, টাকা পয়সার ব্যাপার চলে আসে, ফাইবার তখন বলে এই তো সুযোগে পেয়েছে, এর কাছ থেকে এখন ডকুমেন্ট নিতে হবে, তখনই এই ডকুমেন্টটা চাই। শুধু ন্যাশনাল আইডি কার্ড না, যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা দিলেই হয়। খোলার সময় না, ওরাই চাবে যখন আপনি প্রথম অর্ডার কমপ্লিট করবেন, বা দ্বিতীয় বা তৃতীয় এরকম অর্ডার যখন কমপ্লিট করে আপনার টাকা পয়সার ট্রানজাকশন গুলো হবে, তখন ফাইবার আসলে দেখতে চায় যে আপনি কিনা, অথেন্টিক সোর্স কিনা। তারও তো কিছু আইনত ব্যাপার আছে, তার জন্য সে চায়। আর এই অংশে আরেকটা কথা বলে রাখি, কারণ অনেকে বলে, কিছু কথা বলে, আমি এই জায়গাতে আসলে একটু হই, না জেনে অনেকে বলে যে স্মার্ট কার্ড লাগবে। আর মোটেও ব্যাপারটা এরকম না। আমার নিজেরটাও নর্মাল দিয়েই করা, আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করা, আর একটা অন্য কার্ড, অন্য আর একটা ডকুমেন্ট দিয়ে করা আছে, যে দুইটা অ্যাকাউন্ট দেখেন না। আর একটা তো আমি ওটা করে না, এটা রাজেন্দ্র হয়ে করবে না, আমিও করবো না, বেকার ঝামেলা হয় অনেক। তো এই যখন আমি ডিজিটাল মার্কেটিং শিখি, তখন ওপেন করা এই ফাইবার অ্যাকাউন্টটা। তো দেখলাম যে আমি দুইটা অর্ডার যখন কমপ্লিট করলাম একটা গিগের আন্ডারে, তখন আমার কাছ থেকে চাইলো। আমি একবার দিলাম, অ্যাকসেপ্ট করলো না। এটা আমার জন্যই করেছিল না, আমি ওই কম্পিউটারের থেকে, ফোন থেকে ছবি তুলে আমি দিয়েছিলাম, ওরা ওইটা বুঝতে পারে। পরে যখন আমার কম্পিউটারে যেটা স্ক্যান কপি করা ছিল ওইটা যখন দিলাম, আর সেলফি চায় তারা একটা, সেলফি যখন তুলবেন তখন ছবির সাথে যদি মিল থাকে। তো আমার ন্যাশনাল কার্ডের এমন ছবি ছিল আমি নিজেই চিনতে পারি না, অনেক আগের ছবি, তখন হ্যাংলা পাতলা মানুষ ছিলাম, একটা টি শার্ট গাইতে চলে গেছিলাম, যেরকম টি শার্ট দেখছেন এরকম টি শার্ট গাইতে চলে গেছি ছবি তুলতে। তো ওই ছবি আমি চিনতে পারি না, আর এখন চিন্তা করলাম এই ছবি দিলে তো ফাইবারও চিনতে পারবে না। তখন ছবিটাকে এডিট করে নিলাম, দেখে আমার কাছে আছে কিনা, আমার ন্যাশনাল আইডি কার্ডটা কি দেখানো ঠিক হবে না, এভাবে পাবলিক এতে দেখানো ঠিক হবে না। তো আমার ছবি আমি চিনতে পারি না, আমি পরে আমার একটা সুন্দর একটা ছবি ওখানে লাগালাম, প্রায় ওরকমই 6-7 বছর আগের একটা ছবি। লাগানোর পরে সেলফি তুললাম, তারা সেলফি চাই। এটা কিন্তু মোবাইল দিয়ে করতে হবে, কম্পিউটার দিয়ে হবে না। মাস্ট অ্যান্ড্রয়েড একটা মোবাইল থাকা লাগবে বা ল্যাপটপ থাকা লাগবে, যাতে সেলফি ওঠে। ডেস্কটপ কম্পিউটারে হবে না যদি ক্যামেরা না থাকে, তো মোবাইলে বেটার। আপনার যদি স্ক্যান করা না থাকে, এখন তো স্ক্যান করা তো তেমন একটা কঠিন কাজ না, যে কোনো ফটোকপির দোকানে গেলে 10 টাকা দিলে স্ক্যান করে দেবে। এবং স্ক্যানটা দুইভাবে নেবেন। আচ্ছা, ওটা বলছি আমি না, স্ক্যানটা দুইভাবে করে নেবেন। একটা হচ্ছে ওরা কি করে, ওটা ওভারঅল একটা স্ক্যান করে দেয় A4 পেজে, তো ওইটা তো নেবেন। আর একটা বলবেন যে আমাকে সেপারেটলি করে দাও। মোট 3টা ফাইল নেবেন তার কাছ থেকে, যেটা ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্টের একটা, ব্যাকটা, ওইটা সাবমিট করবেন। তারা একটা লিঙ্ক দেবে আপনাকে, ওই লিঙ্ক না পাওয়া পর্যন্ত আপনি সাবমিট করতে পারবেন না। এবং 14 দিন সময় দেবে, 2 সপ্তাহ সময় দেবে আপনাকে সাবমিট করার জন্য। সাবমিট করে দেবেন, ওরা সঙ্গে সঙ্গে আপনাকে ইমেলে জানাই দেবে যে আপনার আইডি ভেরিফাই হয়ে গেছে।
আর আজকে একটা জিনিস শেয়ার করে আমি একটু বিরতি নেব। সেই ব্যাপারটা হলো খুব ভালো মানের একজন ফ্রিল্যান্সারের আমি কথা শুনছিলাম। আমরা কিন্তু অত হাই মানের না, আমাদের মোটামুটি একটা অ্যাকাউন্ট আছে আর কি। কিন্তু যারা খুব ভালো অ্যাকাউন্ট আছে, যারা টপ রেটেড সেলার, ফাইবার যাদেরকে ইয়া করে, আর এইগুলো তারা যেহেতু রেগুলার কাজ করে প্রফেশনালি ফুল টাইম, এখন আমার ক্ষেত্রে তো আমি ফুল টাইম করি না, এই কারণে আমার একটা আছে, এইভাবে থাকলেই হলো, এই আর কি। তো ওদের তো ওইটাই সোর্স, ইনকামের সোর্স, যেহেতু ওরা ওইটা নিয়ে কাজ করে, ওরা আরো কিন্তু বেশি জিনিস জানে। তো তাদের কাছ থেকে আমরা জানি, আর তাদের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স যেটা বলে। আজকে দেখলাম একজনের ইন্টারভিউ দেখলাম, ওয়েব ডেভেলপারের, তো তিনি বলছিল যে ফাইবার এখন মূলত 20টা কারণে ব্যান্ড হয়। প্রতিটা কারণ সে স্টেপ বাই স্টেপ বললো, কারণগুলো যদিও আমি জানি, কিন্তু তার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সেটা আমার খুব কাজে দিয়েছে। আপনাদেরকে বললাম যে শেয়ার আইপি, এটা অনেকে হয়তো গুরুত্বের সাথে নিচ্ছেন না, এটা খুব ভালো করে জানি আমি। আপনাদের মনের কন্ডিশন কিন্তু আমি মোটামুটি জানি, আপনারা কোন কথাটা গুরুত্ব দেন বা না নেন, এগুলো আমরা জানি, এর আগে দেখছি। তো তো মনে করেন যে সবাই তো করে, ফ্রিল্যান্সার তো অনেকে আছে বলে যে সমস্যা হয় না। 100% সমস্যা হবে, আপনাকে আজকে বলে দিলাম, একবার কনফিডেন্টলি বলছি আমি। বর্তমানে ফাইবারে ঢুকতে গেলে যে সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন না, এটা আরো প্রকট আকার ধারণ করবে। কেন হচ্ছে জানেন? এই ফাইবার হেল্পস গ্রুপে যান বাংলাদেশের, ওখানে দেখবেন যে এই স্ন্যাপ দিয়ে তারা বলছে যে আমিও এই সমস্যায় ভুগছি। এটার মূল কারণ হলো শেয়ার আইপি। ম্যাক্সিমাম জনই শেয়ার আইপি ইউজ করে। তাই একই আইপিতে ফাইবার তো আর আমাকে চেনে না, ফাইবার চেনে হলো আমার আইপি, আমার যে অ্যাড্রেস, ইন্টারনেটের যে অ্যাড্রেস, সেটাতে আমাকে চেনে। শুধু ফাইবার না, পুরো ওয়েবসাইট, বিশ্বের যত ওয়েবসাইট আছে, তারা যদি গ্রাহকের ডেটা যদি কালেক্ট করতে চায়, সেই ক্ষেত্রে তারা আইপি চেনে। তো আমার এখন যে ইয়াতে ওয়াইফাইটা আছে, জয়পুরহাটে কতজন যে ইউজ করছে এ তো কোনো ইয়াত্তা নাই যে এই লাইনে কতজন। তো এখন এরকম হলো যে আমার অ্যাকাউন্টের সাথে আরো 10 জনের অ্যাকাউন্ট মিলে গেছে, সার্ভিস মিলে গেছে। আমিও গ্রাফিক্স ডিজাইনার, তারাও গ্রাফিক্স ডিজাইনার, আমাকে বেশ কিছুদিন ছাড় দেবে, কারণ আমার ডিভাইস আইপি আর একটা আবার আছে, লাইন আইপি একটা আছে, আর আমার ডিভাইস আইপি আর একটা আছে। তো এই ডিভাইস আইপির কারণে কিছুদিন ছাড় দেয়। ছাড় দেওয়ার পরে এক সময় কিন্তু ফাইবার যেটা করে আর কি, নর্মালি তারা ওয়ার্নিংও দেয় না, যে ওয়ার্নিং দিয়ে জানাবে যে তুমি এরকম এই ভুল করেছো, ওটা কিন্তু বলে না, সরাসরি ব্যান করে দেয়। যেটা অন্য কোনো মার্কেট প্লেস করে না, আপওয়ার্ক করে না, freelancer.com করে না, এসিও ক্লাব করে না, কিন্তু ফাইবার করে। তো ফাইবারের এই রুলস অ্যান্ড রেগুলেশনটা খুবই ইফেক্টিভ তাদের বিজনেসের জন্য, তারাও তো একটা বিজনেস করছে। তাদের বিজনেস পলিসির এটা একটা বড় রুল। আপনারা কাইন্ডলি এটা মেনে চলবেন। আপনার এত সময় দিচ্ছেন, একটু ইনভেস্ট করলেন, দিন 10 টাকা 15 টাকা ইনভেস্ট করলেই হয়, আমরা তো অনেক টাকা নষ্ট করি। তো যখন ফাইবারে আপনি প্রবেশ করবেন, তখন মোবাইলের ডেটা থেকে সেটা হটপট হতে পারে, বা সরাসরি মডেম হতে পারে, এভাবে আপনারা একটু ঢুকেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। বাংলাদেশ থেকে যে পরিমাণ ট্রাফিক ফাইবারে যাচ্ছে, এটা অস্বাভাবিক। এই জন্য ফাইবার আমাদেরকে যে টেম্পোরারি ব্যান করে দিচ্ছে, এই ব্যাপারগুলো ঘটছে শেয়ার আইপির কারণে। তা আমারও এরকম হচ্ছে, আমিও ওয়াইফাই থেকে ঢুকি না এখন, আমিও বুঝছি না কি কারণ হচ্ছে, কুকিজ আছে ওই জায়গাতে হয়তো। তো মেন যেটা আইডি, সেটাতে কিন্তু কখনোই আমি এই ভুল করি না, আমি কখনোই আপনার হচ্ছে ওয়াইফাই থেকে ঢুকি না, ওইটাতে অবশ্যই আপনার হচ্ছে ডেটা দিয়ে ঢুকি। তো এটা করেন, আইডি সিকিউর থাকবে। কোন একটা কথার প্রেক্ষাপটে মনে বলছিলাম এটা। আচ্ছা, তারপরে আরো কোনো কোশ্চেন থাকলে বলেন, তারপরে একটা বিরতি নিই সংক্ষেপে।
এত কমে যাচ্ছেন কেন আপনারা? প্রথমে তো 15-16 জন ছিলেন, এখন আমি সহ 8 জন। ঘটনা কি? এক ডিভাইসে একের অধিক অ্যাকাউন্ট খোলা যাবে যদি সার্ভিস আলাদা আলাদা হয়। নাজমুল স্যার, আউটসাইড নন, এটা সরি। 3টা রুলস আছে। এই যে বলছিলাম না যে একই ডিভাইসে আপনি খুলতে পারবেন, ব্রাউজার আলাদা করে নেবেন। আর অনেক সময় এরকম হয় যে আহ, আমরা 2 ভাই আছি, 2 ভাই একই ডিভাইস ব্যবহার করছি, তো ঠিক আছে, করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু 2 ভাই একই সার্ভিস দেওয়া যাবে না। একই সার্ভিস একই ডিভাইস থেকে দেওয়া যাবে না যদি কেউ ডিজিটাল মার্কেটার হয়। এবং এক ভাই মনে করেন আপনার ডিজিটাল মার্কেটার, আপনি গ্রাফিক ডিজাইনার, কোনো সমস্যা নাই। তবে পেমেন্ট মেথড কিন্তু আবার এক হওয়া যাবে না। তার আলাদা পেমেন্ট মেথড থাকবে, পাইনিয়র অ্যাকাউন্ট আলাদা থাকবে। ফাইবার থেকে পেপাল আর পাইনিয়র দিয়ে টাকা উইথড্র করা যায়। আহ, কিছুদিন আগে আমি একটা উইথড্র দিয়েছিলাম, একটা জিনিস আপনাদেরকে দেখাই। পেমেন্ট মেথডও খুবই সহজ, মোবাইল দিয়ে ঘরে বসে থেকে আপনি অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্টে টাকা চলে আসবে। ওইটা একটু দেখায়। আচ্ছা, আমার মোবাইলের ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা অ্যাপস সম্পর্কে আপনাদের এটা হলো সেলফিন নামে একটা অ্যাপ, দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটা হলো ইসলামী ব্যাংকের একটা অ্যাপ। কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, শোনা যায় কি এবার? দেখা তো ও আচ্ছা, স্পিকার অফ আছে। আচ্ছা, এবার শুনতে পাচ্ছেন তো নাকি? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, এটা হলো সেই অ্যাপস। এটা আমার ফোন নাম্বার, আমার একটা পাসওয়ার্ড দেওয়া আছে এখানে। তো দেখেন, এই অ্যাপস দিয়ে খুব সহজেই আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এমনকি আপনার এত ব্যাংকেও যাওয়া লাগবে না, খুবই সহজ। এটা আমি দেখাবো সামনে, জাস্ট এখন আপনাদেরকে দেখানোর এই উদ্দেশ্যে দেখাচ্ছি যে টাকা কত সহজে আসে। এটা আমি এখানে $50 মতো একটা ট্রানজাকশন করেছি, ওইটা দেখাই। এটা হলো সে আমার অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্সে ক্লিক করলে ব্যালেন্স দেখাবে। এটা হলো ওই $50 সমতুল্য আর কি, 4288 টাকা। ওই কেটে কুটে যা আসে এটাই আসে আর কি। তো দেখেন সুন্দর চলে আসছে। এবং আমার নাম দেখেন, এই নামে কিন্তু ডট দেওয়া আছে, যেটা আপনাদের বলেছিলাম যে যে কোনো ফাইন্যান্সিয়াল ব্যাপারে যেটা আপনার নাম, ন্যাশনাল আইডি কার্ডের নাম, সেটাই দেবেন। তো আমি এই জায়গাতে ঠিক তাই করেছি, এমডি দিয়েছি, ইভেন ডটটাও ছাড়িনি। তো এই হলো টাকা আসার সহজ উপায়। ব্যালেন্স ভাঙাবেন, খুবই সহজে চলে আসে। আর এই ব্যালেন্সটা যেটা দেখতে পাচ্ছেন 00, এটা হলো সেলফিনের যে ফান্ড আর কি। এটাতে নাই আমার, আমি এখান থেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে এর মাধ্যমে নিয়ে নিয়েছি। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। এই যে অ্যাড যদি ডিবিবিএল অ্যাকাউন্ট দিই, আইবিবিএল আর একটা অ্যাকাউন্ট যোগ করা যাবে। ওকে, তো
এই ছিল পেমেন্ট মেথড, যেটা হয়তো আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে কিভাবে টাকা আসবে, চিন্তাটা দূর হয়ে গেল। এটা একটা কার্ড করে নিতে হবে, একদিন ব্যাংকে যাওয়া লাগবে, একটা 100 টাকা দিয়ে একটা কার্ড করে নেবেন, ডেবিট কার্ড। তারপর যে কোনো বুথের আন্ডারে টাকা উইথড্র করা যাবে। আমি ইচ্ছা করলে এই 4200 টাকা উইথড্র করে নিতে পারবো। আমরা একটা বিরতি নিই কিছু সময়, 8 বাজে 15 মিনিটের একটা বিরতি নিই, তারপরে ইলাস্ট্রেটরের বেসিক যে ইন্টারফেস এটা আপনাদের একটু পরিচয় করাই দেবো। ততক্ষণে আপনারাও একটু নাস্তা করে নেন। আচ্ছা। হয়ে গেল।
আচ্ছা, আমরা কথাবার্তা শুরু করে আবার। আমি এখন ফটোশপের একটা জিনিস দেখাই আপনাদেরকে, ইলাস্ট্রেটর ইন্টারফেসে নিয়ে যাবো। রিটাচিং এর একটা সিম্পল একটা ট্রিক্স দেখাবো, কিভাবে আপনি রিটাচ করতে পারেন। আচ্ছা, আমার ডিসপ্লে আশা করি দেখতে পাচ্ছেন, একটা ইমেজ ডাউনলোড করে নিই। এই জাতীয় চোখ সাধারণত রিটাচিং করাই থাকে। আচ্ছা দেখেন, আমরা এই চোখটা, এই যে আমরা চোখ দেখতে পাচ্ছি, এটা রিটাচিং তেমন একটা করা নাই, শুধু আমি পদ্ধতিটা দেখা দিচ্ছি। যদি আমরা চোখটাকে আরো সুন্দর উজ্জ্বল করতে চাই, ইমেজে যদি এরকম থাকে যে চোখে আলো লেগে আছে লেন্সের, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা পদ্ধতি একটা ব্যবহার করা লাগে। আমরা একটু দেখি আরো এরকম রিলেভেন্ট ইমেজ পাওয়া যায় কিনা। আচ্ছা, এটা দেখাই। ওকে, এই চোখটা পারফেক্ট হবে। দেখেন, এই যে একটা আলো যে আছে, এটা আমরা একটু রিমুভ করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন তো নাকি সবাই? জি ভাই। আচ্ছা, এটা রিটাচিং এর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এটা আপনার নর্মাল রিটাচিং এ ধরে না, অ্যাডভান্স রিটাচিং এর জন্য ধরে। তো আমাদের যেটা করতে হবে, এটার লক তুলে দিই। লক তুলে দিয়ে, ও আচ্ছা, দুইটা একসাথে হয়ে গেছে, যেন স্লো করছে। লকটা তুলে দিলাম, একটা নতুন একটা লেয়ার নেব। এই লেয়ারে আমরা এখন ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুলের
হার্ডনেস 0 করে দেব। আর যেটা সাইজ, এটা আমরা তো কিবোর্ড থেকে নিয়ন্ত্রণ করতে পারি। আর এর নিচে দেব আমরা হচ্ছে ব্ল্যাক, যেটা ব্যাকগ্রাউন্ড। এখন যেটা করব, এটা ব্রাশ করব। হ্যাঁ। ও, আরেকটা কথা ভুলে গেছি বলতে, এটা মিস্টেক হয়, এটা সফট সফট রাউন্ড ব্রাশ নিতে হবে, কিন্তু হার্ড রাউন্ড নিলে হবে না। এইভাবে আমরা আমি তো কিছু বুঝি না। আমরা এখন আইরিটা সিং দেখছি, ফাতেমাতো জোহরা। হ্যাঁ, বেশ ভিতরে চলে গেলাম। আচ্ছা, এটা এখন নর্মাল মোড থেকে মোডটা চেঞ্জ করব। এখানে দেখেন দেওয়া আছে যে আমরা এখন মোড চিনি, নর্মাল মোড থেকে আমরা একটা এখন মোড আমাদের দিতে হবে। এ পর্যন্ত তো আশা করি বুঝতে পারছেন। এখন মোড দেওয়ার ব্যাপারটা আগেও আমরা দেখেছি, যে মোডটা কিভাবে দিতে হয়। আমরা ওভারলি মোড দেব, এটার ওভারলি একটা ইয়া করে নেব, এটাতে মাস্কিং করে নেবো, একদম মাস্কিং বলে এটাকে। ওভারলি করলে তেমন একটা চেঞ্জ আসবে না, আগেরটাই থাকবে। এরপরে আমাদের যেটা করতে হবে, এই লেয়ারে কিন্তু ওই উপরের যে লেয়ার, এই লেয়ারে আমাদের এটা চলে আসছে। এই ওভারলি যেই লেয়ারটি, এটি হুবহু ওই রকমই আছে, আগে যেরকম ছিল ওই রকমই আছে। এখন এটাকে ইরিজ করতে হবে। তো নর্মাল আমরা ইরেজার টুল নেব। ইরেজার টুল নিয়ে আমরা এটাকে ইরেজ করব। ইরেজ করার সময় আমাদের কিছু ফাংশন ঠিক করে নিতে হবে। এটা যে হার্ডনেসটা আমাদেরকে 0 করে দিতে হবে, ফ্লোটা কমায় দিতে হবে। তো হার্ডনেস 0 করে দিলাম আমি। সব রাউন্ডে থাক। এটা ফ্লো, যেটা ওভারঅল ফ্লো 20-এর ভিতরে রাখি, সেরকম থাক। এখন এই অংশগুলো একটু মুছে দেবো। এই অংশটা মুছে নিলাম এই কারণে, কারণ পরবর্তীতে মাস্কিং করতে গেলে এই অংশটা ঝামেলা করবে। এই জন্য আমি কিনারাগুলো একটু মুছে নিলাম। এভাবে আমরা মুছে নেব। মুছে নেওয়ার পরে যদি আমরা একটু ভিতরের অংশে যাই, যদি প্রয়োজন না হয় তাহলে খুব একটা ভিতরের অংশে যাব না। তো আমি একটু দেখাই এটা কি পরিবর্তন আনে, এটা দেখাই আমি। এখন দেখেন, এই যে এই সাদা অংশটা এরকম ছিল, পরে কিন্তু এরকম হয়েছে। জিনিসটা কি আগের মতো আছে কি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা? প্রথমে কিন্তু এরকম ছিল, এখন যখন আমি এর উপরে একটা সাদা একটি স্তর দিচ্ছি, আমি একটু পিছনে যাই। আচ্ছা, আগে ছিল জিনিসটা এরকম, দেখেন আমি একটা স্তর দিলাম, এখন ইরিজ করিনি আমি, পরে একটা স্তর দেওয়াতে চোখটা কিন্তু উজ্জ্বল হলো।
এখন যেটা করতে হবে যে এর অপাসিটি আমি একটু কমাই দিতে পারি। মনে করি যে আমার একটু কমানোর দরকার আছে, আমি একটু কমাই দিতে পারি এই জায়গাটা। আমার এই অপাসিটি মনে হচ্ছে ঠিক আছে। তারপরে আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো এখন এটা মাস্ক করতে হবে, মাস্ক করাতে হবে। এর উপরে একটা মাস্কিং করে দিলেই মোটামুটি যে বেসিক যে আপনার আই রিটাচিং এটা হয়ে যাবে। তো এখন একটা কাজ করি, এটাকে একটু কার্ভ করে দেখি এর উজ্জ্বলতা কমানো যায় কি বাড়ানো যায় কি। ওকে, আচ্ছা আবার একটু ইরেজ করে নিচ্ছি আমি হালকা। লেয়ার উপরে তুলে দিই, ওগুলো তুলে দিয়ে একটু আবার একটু হালকা ইরেজ করে দিই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, প্লিজ। আচ্ছা সরি, আমি একটু আচ্ছা আমি এখানে কন্ট্রোল আই ক্লিক করলাম। দেখেন কন্ট্রোল আই এই জন্য ক্লিক করলাম যে আমি এখন চাচ্ছি যে এই ব্ল্যাক অংশটা থেকে আবার একটু ইরেজ। দেখেন ইরেজটা ফ্লোটা ঠিক আছে। আমি যদি এখন এই এই অংশের দিকে যদি আমি ইরেজ করি, দেখেন এই অংশের দিকে এটা খুব একটা ভালো মানে আহামরি কিন্তু কোনো পরিবর্তন বুঝতে পারবেন না। আমি যখন এটা করে দেখাবো তখন বুঝতে পারবেন। এই অংশটা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, আমি যখন এইভাবে ওর এই অংশ থেকে যখন উপরের দিকে নিয়ে যাচ্ছি এর একটা পরিবর্তন আসছে কিন্তু। এটা ফরগ্রাউন্ডেই হবে, ব্যাকগ্রাউন্ড হবে। আর যদি এরকম ব্রাশ আমরা ইউজ না করে আর একটা নর্মাল ব্রাশ না ইউজ করে আমরা আর একটা ব্রাশ ইউজ করতে পারি। আর একটা ব্রাশ আছে, ব্রাশটা দেখে আছে কিনা। ওকে,
এই টাইপের একটা ব্রাশ নিব, যে ব্রাশটা স্মুথ না, আমি এই টাইপের একটা ব্রাশ নিচ্ছি। ওকে, এই টাইপের ব্রাশ নিয়ে দেখি কি হয় ঘটনা। ছোট করে নেয়। আচ্ছা, এটা খুব অদ্ভুত টাইপের ব্রাশ। এই এই অংশগুলো, দাগ দাগ অংশগুলো যাতে ছুটে না যায় এই জন্য মূলত নেওয়া। এরকম স্পেসিফিক যে এটাই নিতে হবে এরকম না, যেটা আমার কাজের সাথে মানাবে। যদি আমার এরকম মানায় আমাকে এরকমই নিতে হবে, এরকম হবে না, এটা মানাবে না। এটাই ভালো হবে, এটা অথবা এটা দেখতে হবে কোনটা। আর এটা ভালো হবে, যেটা নিয়েছিলাম এটা আমার কাজের উপযোগী। এটাকে ছোট করে নেব আমরা। ছোট করে নিয়ে এই ব্রাশটা কিন্তু আগে যে গোলাকার ছিল, এটা কিন্তু গোলাকার না। টান দিলে ও ওই যেরকম দেখাচ্ছে ওই রকম ভাবে সে ব্রাশ করবে, এরকম ভাবে ব্রাশ করবে। তো এই মোটামুটি আইডিটা হয়ে গেছে। এখন আফটার বিফোর করে দেখি কি অবস্থা ছিল আগে। এটার অপোসিটে একটু কমাই দিতে পারি, 10% কমাই দিই। হ্যাঁ, গ্রুপ আমরা মার্জ করে দিলে হয়ে গেল, অথবা গ্রুপ করে দিলে হয়ে গেল। আচ্ছা, আমার আজকে হেলথ কন্ডিশন খুব ইয়া লাগছে। দেখেন আমি এটা গ্রুপ করে দিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করলে আমরা এখন আফটার বিফোর করলে দেখতে পাবো পূর্বে কেমন ছিল আর পরে কেমন হলো। ব্যাপারটাকে বুঝতে পারলেন আপনারা? আচ্ছা, আপনাদের নীরবতা দেখে তো মনে হচ্ছে বুঝতে পারেননি। বুঝতে পারলেন কি বিষয়টা? কি দেখালাম আবার দেখাবো আরেকবার। নাজমুস সাদ, ফাতেমাতুজ জোহরা। হ্যাঁ, চোখ খুব সেনসিটিভ জায়গা, আমি অনেকবার বলেছি। দেখেন, হালকা মানে বেশ ভালো ইফেক্ট আছে। আগে ছিল কেমন কালো টাইপের ছিল, এখন চোখটা দেখতে সুন্দর লাগছে। এর যে ত্বকের সাথে দেখেন চোখটা খুব সুন্দর লাগছে, এখন দেখতে উজ্জ্বল লাগছে। এই হলো আই রিটাচিং এর একটা বেসিক একটা ব্যাপার। আমি কি কি করলাম প্রথমে আবার আমি আরেকবার দেখাচ্ছি, দেখেন আপনাদেরকে। এটা একটা আনগ্রুপ করে নিই। প্রথমে আমি এই লেয়ার থেকে একটা লেয়ার নিয়েছি, আমি এগুলোকে একটু তুলে দিচ্ছি, আবার দেখাচ্ছি। উপরে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি যেটা করব সেটা হলো ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে এর হার্ডনেস কমাই দেবো, সাইজ তো আমরা নিতে পারবো। তখন এটা কিন্তু আর সফট রাউন্ড থাকতে হবে, না হলে হবে না। দিলাম সফট রাউন্ড নেওয়ার পরে এর বাইরের অংশ দিয়ে যাতে এই কালো অংশটাও না থাকে। আমার মূল লক্ষ্য কিন্তু এই কালো অংশটা সরানো। দেখেন, আর ভিতরে যাব না, এখন এটাকে ফিল করে দেবো। ও সরি, বাইরে চলে গেল।
আচ্ছা, এটা করার পরে আমি নর্মাল মোড থেকে এটাকে ওভারলি করে নেব। ওভারলি করে নিলে এটার উপরে একটা ওভারলি আসলো, দেখছেন? এই সাদা অংশটা একটা স্তর দিলাম, এখন একটা স্তর আসছে। শুধুমাত্র এই স্তরের কারণে এটা চোখটা উজ্জ্বল হয়ে গেছে, দেখেন অনেকটা উজ্জ্বল হয়ে গেছে। এখন এই উজ্জ্বলটা একটু বেশি হয়েছে, এর একটু অপাসিটি কমাই দিই, 1/80 ভিতরে রাখি। তাহলে কি হলো যে আগে ছিল এরকম, পরে এরকম হলো। 80% থাক। এরপরে আমরা যেটা করব সেটা হলো যে এর উপরে একটা কার্ভ নিয়ে দেখতে পারি যে আমার যদি আর একটু উজ্জ্বল করার প্রয়োজন হয়, এই অংশটা, কিন্তু শুধু এই অংশটা। ওকে, এই ত্বকের সাথে মানানসই হলো। এখন এই অংশের উপরে আপনি কন্ট্রোল আই দিবেন। কন্ট্রোল আই দিলে ইনভার্স হলো এটা। আর এটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট রাখবেন। তারপরে আপনি কি করবেন, ইরেজার টুল নেবেন। ইরেজার টুল নিয়ে এই জাতীয় ইরেজার নেবেন। নেওয়ার পরে এর হার্ডনেস 0। এখন এটাকে একটু ছোট করে নিই। ছোট করে এইভাবে আমরা টান দিতে থাকবো, এইভাবে সামনের দিকে টান দিতে থাকবো, যেদিকে মাথাটা ওর নেয়। কারণ চোখের মনেতে এক জাতীয় টান থাকে। ঠিক না নাকি? শো করছে কেন? আচ্ছা, এইভাবে নিলে কি হবে দেখেন, এইভাবে নিলে এই যে এটা মুছে যায় পুরো। তো আমরা এই জন্য এরকম এক জাতীয় ব্রাশ খুঁজছি। ব্রাশ আমরা নিতে পারি। আমি আর একটা ব্রাশ ছিল, ওই ব্রাশটা খুঁজে পাচ্ছি না, আগের ফটোশপে ছিল। ওকে, খুব সূক্ষ্ম পরিবর্তন, খালি চোখে দেখা সম্ভব না। এই মোটামুটি এইটা হলো একবারে সিম্পল একটা রিটাচিং। আমরা যদি আফটার বিফোর আগেরগুলার সাথে আগেরগুলো তো চোখ তোলায় আছে, এই দুটা মার্জ করে, সরি মার্জ করলে হবে না, এই দুটো আমরা গ্রুপ করে দিতে পারি। মার্জ করলে কি হবে, মার্জ করলে হচ্ছে নিচে আর উপরটা এক হয়ে যাবে। এই হলো রিটাচিং। কত সুন্দর লাগছে চোখটা এখন দেখতে। আমরা যদি মনে করি যে এটার অপাসিটি এটার উপরে একটা হালকা কমাই দেবো, তাও সম্ভব। এই যেটা মার্জ হয়ে আছে সেটার অপাসিটি কমানো যাবে। শুধু চোখের অংশটুকু দেখছেন অপাসিটি কমছে আর বাড়ছে। তাহলে এই হলো একটা আই রিটাচিং এর একটা পার্ট। এরপরে আরো মাস্কিং করে আবার আই রিটাচিং আমি সামনের দিন দেখাবো। আপাতত এই পর্যন্তই থাক। আর ইলাস্ট্রেটরের ডাউনলোডের ব্যাপারে আপনারা একটু এখন ডাউনলোড করার পরে ইনস্টল খুবই সহজ, আগের মতোই। এরকম ফাইল পাবেন, জাস্ট সেটআপে রেখে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। আর যে ক্র্যাক ফাইল এটা করা লাগে 7 দিন পরে আর এটা রিসেট হতে চায় না, আমি দেখেছি। এই ফাইলটা ইনপুট করা আমি দেখাবো পরে, আগে এটা ডাউনলোড করেন। ডাউনলোড করলে এরকম সফটওয়্যার পাবেন।
এটা হলো এর ইন্টারফেস। একটু ওকে ওকে, আচ্ছা ক্র্যাক করাই লাগবে, না হলে ঝামেলা করছে। তবে এই ক্র্যাকটা হলো সাধারণ ক্র্যাক না, এটা খুব মজার একটা জিনিস। এটা কিন্তু কোনো ভাইরাস না, থার্ড পার্টি অ্যাপসও না। এটা এর লাইসেন্স, একটা ডিএলএল ফাইল। এই লাইসেন্সটা যদি আমি এর ভিতরে এখন দিয়ে দিই, তাহলে আহ, কেউ একজন এই লাইসেন্সটা শেয়ার করেছে। নর্মাল ক্র্যাক আর এই ক্র্যাকটা আলাদা। কিছু ক্র্যাক আছে যে এটা রিপ্লেস হয়ে গেল, কোথায় গেল এটা, এই যে এমবিটা এটা রিপ্লেস হয়ে গেল। আর কিছু ক্র্যাক আছে, এগুলো তো খুবই মারাত্মক, পুরো ভাইরাসের কারখানা। ক্র্যাক হলো না নাকি? ইন্টারনেট কানেক্ট দিয়ে করেছি তো। হুম, আচ্ছা এটা ক্র্যাক হয়নি, আপনার এই যে ইন্টারনেট কানেক্ট দেওয়া আছে এই জন্য ফাইল ধরে ফেলেছে। আম, যেটা করবেন সবকিছু এই জায়গাতে ক্র্যাক করা বলেন, এগুলো সব ইন্টারনেট অফ করে করতে হবে। এটাকে আমার আনইনস্টল দিয়ে আবার ইনস্টল দিতে হবে। আচ্ছা একটা লোগো অন হয় কি দেখি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা ক্র্যাক হয়েছে। আহ, এটা একটা লোগো তৈরি করছিলাম, এর একটা স্যাম্পল। আমি একটা ফাইল নিয়ে দেখাচ্ছি আপনাদের। ফাইল হচ্ছে না, এটাতে দেখায়। আচ্ছা এগুলো ডিলিট করে দিই। এটা ফটোশপের মতো না, এর কিছু পার্থক্য আছে। প্রধান পার্থক্য হলো এর যে ক্যানভাস আমরা দেখতে পাচ্ছি সাদা অংশটাকে বলে, এর বাইরেও আমরা কাজ করতে পারি। কিছুক্ষণ আগে যেটা ছিল দেখলেন হয়তো, আমি এটা যদি আবার ব্যাক নিয়ে আসি, দেখেন আচ্ছা, এর ভেতরের যদি কোনো একটা অবজেক্টকে আমি যদি সিলেক্ট করে বাইরে নিয়ে যাই, কিন্তু বাইরে চলে যাবে, যেটা ফটোশপে আসলে পসিবল না। তো এই হলো প্রধান একটা পার্থক্য। আমরা আবার ইচ্ছা করলে এটাকে ভিতরে নিয়ে আসতে পারি, নিয়ে এসে আবার কাজ করতে পারি এটা। তো এর ক্যানভাসের পার্থক্য গেল এটা। আর যে মেনু দেখতে পাচ্ছেন, মেনুতে কিছু পার্থক্য আছে। যেমন এখানে ফিল্টার নাই, আগে ফিল্টার ছিল, এখানে ইফেক্ট আছে। উইন্ডোটাতে অনেক পার্থক্য আছে, এটার উইন্ডো সম্পূর্ণ আলাদা। এগুলো নিয়ে আমি সামনে কালকে আলোচনা করব। আর টুলসের ভিতরে কিছু সিমিলার টুলস আছে, যেমন পেন টুলস, ওখানেও যা ছিল এখানেও তাই। ডাইরেক্ট সিলেকশন টুল, এটাও তাই। এখানে দুইটা টুল আলাদা আলাদা করে দেওয়া আছে, পাথ সিলেকশন আর ডাইরেক্ট সিলেকশন, এটা আলাদা আলাদা করে দেওয়া আছে। ম্যাজিক উইজার্ড টুলস একই রকম, এখানে একটা দেওয়া আছে। টেক্সট টুলের এখানে কিছু সাধারণ কিছু পার্থক্য, তেমন একটা পার্থক্য নাই। এটা একটা আলাদা টুল। লাইন সেগমেন্ট টুল, এটা আলাদা টুল, এটা আমি দেখাবো। এগুলো আলাদা, এগুলো আলাদা, এগুলো সব আলাদা টুল। এখানে তেমন মিলের টুল আর না। আইড্রপার টুল একই, ওখানে আইড্রপার টুল যেভাবে কাজ করতো এখানে সেভাবে কাজ করে। এখানেও হ্যান্ড টুল আছে, এখানেও জুম টুল আছে। তবে এখানকার জুম টুলটা খুবই সেন্সিটিভ, এটা ফটোশপের মতো না। জাস্ট একটু আপনি যদি জোরে টান দেন তাহলে এটা অনেক ইয়া হয়ে যাবে। হ্যান্ড টুল আছে, হ্যাঁ আমরা হ্যান্ড টুল দিয়ে পুরো যে এটার ক্যানভাস কিন্তু পুরো এই অংশটা, এই সাদা অংশটা না, সাদা অংশটা
স্পেস, আর এটার ক্যানভাস হলো পুরোটা। এখানে আপনার ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড নাই, এখানে স্ট্রোক আর ফিল আছে, গ্রেডিয়েন্টস আছে, এগুলো আমরা সামনের দিন দেখবো। আজকে এই পর্যন্তই থাক, এর ভিতরে আর না যাই। সফটওয়্যারটাকে আনইনস্টল করে আবার ইনস্টল দিতে হবে। যদি ঝামেলা করে তাহলে এই রিভো আনইনস্টলার দিয়ে এটাকে আনইনস্টল করবেন, করে অফলাইনে কাজ করবেন। অ্যাক্টিভ করা থেকে শুরু করে ইনস্টল, অ্যাক্টিভ, ক্র্যাক সব আপনার হলো অফ রেখে করতে হবে, নেট অফ রেখে করতে হবে। তো আচ্ছা বলেন, আর কোনো কোশ্চেন আছে কি আজকে এই বিষয়ে? আচ্ছা, আমার একটু হেলথ কন্ডিশন একটু খারাপ যাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না কেন।